আমাদের ইউনিয়ন স্বীকৃতি নির্বাচন দীর্ঘদিনের লড়াইতে 1968 সালে আপনারা জানেন প্রথম ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনের দাবি সিএলডব্লিউ লেবার দিয়েছিল। সেই দাবি রেল প্রশাসন মানেনি এবং পরবর্তীকালে আমাদেরকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এবং হাইকোর্ট রায় দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই নির্বাচন এখানে অনুষ্ঠিত হয়। এই প্রোডাকশন ইউনিটের মধ্যে দ্বিতীয় প্রোডাকশন ইউনিট যেখানে এবারে নির্বাচন অনুষ্ঠিত হলো, প্রথম আমাদের চিত্তরঞ্জনে সিএলডব্লিউতে প্রথম ইউনিয়ন স্বীকৃতি নির্বাচন অনুষ্ঠিত হলো। নিশ্চিতভাবে স্বাধীন ভারতের একজন রেল শ্রমিক হিসাবে এটা আমাদের এতদিনের একটা লজ্জা ছিল যে একজন শ্রমিক, সংগঠিত শিল্পের শ্রমিক, তার একটা রেকগনাইজ ইউনিয়নের অধিকার নেই, এমন একটা জায়গা ছিল। এই নির্বাচন এবারে যেটা অনুষ্ঠিত হলো গোটা ভারতবর্ষে সমস্ত উৎপাদন কেন্দ্র সহ, সব উৎপাদন কেন্দ্র না, সিএলডব্লিউ সহ অন্যান্য জায়গায় ওপেন রেলে যেখানে নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে আমরা সিএলডব্লিউ লেবার ইউনিয়ন এই চিত্তরঞ্জনে CI2গতভাবে প্রথম 1 নম্বর ইউনিয়ন হিসাবে তারা স্বীকৃত ইউনিয়নের মর্যাদা পেয়েছে। মানুষের সমর্থন সেক্ষেত্রেও আমাদের পক্ষে এসেছিল, আপনারা সেটা জানেন। এবং তারপরে এক ঐতিহাসিক ক্ষণের আমরা সাক্ষী থাকলাম। 4 জুন প্রথম পিএনএম অনুষ্ঠিত হয়, যে পিএনএমে রেল প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছিল যে 20টা এজেন্ডা সাবমিট করার জন্য। সেই 20টা এজেন্ডার কপি আমাদের কাছে এখানে আছে, আপনারা দেখতে চাইলে আমরা সেই কপি আপনাদের কাছে দিতে পারি। এই 20টা এজেন্ডা মাধ্যম দিয়ে আমরা একটা মেসেজ গোটা চিত্তরঞ্জন সহ গোটা ভারতীয় রেলের শ্রমিক কর্মচারীদের কাছে আমরা দিতে চেয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে উৎপাদন কেন্দ্র সহ ভারতীয় রেল মোটেও ভালো জায়গাতে অবস্থান করছে না, এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি। এবং আমাদের গোটা ইন্ডিয়ান রেলেই ব্যাপক বেসরকারীকরণ, ব্যাপক প্রাইভেটাইজেশন, আউটসোর্সিং, অফরোডিং ইত্যাদির কাজ প্রতিদিন প্রতি মুহূর্তে চলছে। এটাকে আটকাতে না পারলে, এই কারখানাকে যদি বাঁচানো না যায়, এই কারখানাকে যদি রক্ষা করা না যায়, তাহলে স্বাভাবিকভাবে রেল শিল্পের সঙ্গে একটা উন্নত একটা উৎপাদন কেন্দ্র এটাও আমাদের কাছে মোটেও একটা ভালো একটা বার্তা যাবে না। আমরা সে কারণে আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ড প্রথম যে ডিমান্ড আমরা রেখেছিলাম, সেই ডিমান্ডে এটাই ছিল যে তুমি যে ইনহাউস প্রোডাকশন আমাদের, সেই চিত্তরঞ্জনে ইনহাউস প্রোডাকশন বাড়াও। আপনারা লক্ষ্য করুন, আমরা প্রতি বছর গিনিস ওয়ার্ল্ড অফ বুকের বাইরেও বেরিয়েও যদি কোনো উৎপাদন কেন্দ্র অন্য কোনো যদি কিছু থেকে থাকে, সেরকম একটা জায়গাতে, অ্যাচিভমেন্টের জায়গাতে আমরা প্রতি বছর পৌঁছাচ্ছি। গত বছরও আমরা রেকর্ড উৎপাদন কেন্দ্রের রেকর্ড উৎপাদন আমরা দিয়েছি। এবারেও যে টার্গেট ফিক্স আপ করা হয়েছে, সেই টার্গেট 777 আমাদের প্রোডাকশন টার্গেটের এই বছরের টার্গেট ঠিক করা হয়েছে। আমরা বলছি উৎপাদন বাড়ছে, অথচ প্রতি বছর চিত্তরঞ্জনে শ্রমিকের সংখ্যা কমছে। তাহলে এই বৃহৎ উৎপাদন, এই একটা বিরাট সংখ্যক একটা রেকর্ড, এই রেকর্ড উৎপাদন কার জন্য? চিত্তরঞ্জনে যদি শ্রমিক নতুন করে নিযুক্ত না হয়, যদি ইনহাউস প্রোডাকশন আমার যদি না বাড়ে, যদি ইনহাউস প্রোডাকশন আমি এখানে যদি না বাড়াতে পারি, তাহলে এই কারখানা বেশি দিন আমাদের ভারতীয় রেলের অন্তর্গত কারখানা হিসাবে থাকবে না। এই কারখানা খুব শীঘ্রই কোনো প্রাইভেটাইজেশন, কোনো কোম্পানির মতো একটা জায়গা, অফরোড আউটসোর্সের একটা বড় কেন্দ্র, সেই কেন্দ্রের জায়গাতে এটা গিয়ে পৌঁছাচ্ছে। তো সে কারণে দাবি জানিয়েছি যে 777 লোকোমোটিভ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চিত্তরঞ্জনের রেল শ্রমিকরা বরাবর যে প্রোডাকশন টার্গেট এসছে, সেই প্রোডাকশন টার্গেটকে রিচ করার জন্য নিজের ক্ষমতার সর্বোচ্চ জায়গাতে গিয়ে তারা পৌঁছেছে। কখনো তারা এটা মনে করেনি যে আমার নির্ধারিত সময়, এই নির্ধারিত সময়ে আমার যে কাজের যে জায়গা, শুধু সেটুকু জায়গার মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো। ভারতীয় রেলকে রক্ষা করা, চিত্তরঞ্জনকে রক্ষা করা, আমার দেশকে বাঁচানো এবং দেশের স্বার্থে চিত্তরঞ্জনের রেল শ্রমিকরা, রেল প্রশাসনে যখন যে টার্গেটের কথা ঘোষণা হয়েছে, সেই টার্গেটকে আমরা ফুলফিল করেছি। আমরা স্টিম ইঞ্জিন বানিয়েছি, আমরা ডিজেল ইঞ্জিন বানিয়েছি, আমরা ইলেকট্রিক ইঞ্জিনে নিজেদেরকে রূপান্তরিত করেছি।
পরবর্তীকালে আধুনিক 3 ফেজ ইঞ্জিন লোকোমোটিভের জায়গাতে আমরা নিজেদেরকে নিয়ে গেছি। আজকে 6000 হর্স পাওয়ার শুধু নেই, চিত্তরঞ্জনে প্রথম 9000 হর্স পাওয়ার ইঞ্জিন উৎপাদন চিত্তরঞ্জনে হলো। চিত্তরঞ্জন প্রথম 12000 হর্স পাওয়ার ইঞ্জিন উৎপাদন করে দেখালো। কিন্তু এত কিছুর পরেও 17000 রেল কর্মচারীর জায়গায় আজকে সেই জায়গায় নেমে এসছে 8000-এরও কম। আজকে রেল কর্মচারীর সংখ্যা নেমে এসছে। এমন নয় যে চিত্তরঞ্জনে প্রচুর আধুনিক যন্ত্রপাতি ঢুকে গেছে, এমনটা নয়। চিত্তরঞ্জনে যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যাপক পরিমাণে অফরোডিং হচ্ছে, আউটসোর্সিং হচ্ছে। স্থায়ী শ্রমিকের সংখ্যা কমেছে এবং বাইরে থেকে অফরোডিং আউটসোর্সিং করে আনার পরিমাণ বেড়েছে। আজকে শুধু অফরোডিং আউটসোর্সিং এটা আপনাদের জেনে রাখা জরুরি। আজকে অফরোডিং আউটসোর্সিং শুধু মেটেরিয়ালে নয়, আজকে অফরোডিং আউটসোর্সিং জীবন্ত শ্রম, সেটাও আজকে অফরোডিং আউটসোর্সিং করে চলে আসছে। অর্থাৎ যে কাজটা আমি ভেতরে কারখানার ভেতরে করতে পারি, সেই কাজটা আজকে কোনো না কোনো কোম্পানিকে দিয়ে দেওয়া হচ্ছে, যে কোম্পানির মাধ্যম দিয়ে এখানে ছেলে ঢুকছে যারা বেসরকারি কোনো সংস্থার অধীনে, যাদের না আছে ন্যূনতম কোনো সুরক্ষা, না আছে মাইনার কোনো গ্যারান্টি, এগুলোকে কোনোটাই মেনটেন করার কোনো জায়গা নেই, প্রভিশন নেই। কিন্তু উৎপাদন টার্গেট ফুলফিল করতে হবে শুধুমাত্র এই লক্ষ্যে তাদেরকে ভেতরে তাদেরকে কাজ করানোর কাজে যুক্ত করানো হচ্ছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রাকে কাজ করার জন্য কাজ করা হচ্ছে। আমরা সে কারণে আমাদের প্রথম ডিমান্ড যেটা রেখেছিলাম সেটা হলো এটা, যে আমার উৎপাদনের সঙ্গে সঙ্গতি রেখে যে লোক নিয়োগ দরকার, সেই লোক নিয়োগ তুমি করো। এবং সেই অনুযায়ী বিভিন্ন ডিপার্টমেন্টে ধরে ধরে আমরা এই ডিমান্ডের কথা বলেছি, যে টোটাল ধরুন আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল যদি আমরা যে অফরোডিংয়ের কাজ চলছে, সেই অফরোডিংয়ের কাজ করলে দাঁড়ায় 23,23,700 ঘন্টার সময়। এটা পার্শিয়াল অফরোডিং এখনো পর্যন্ত করে রাখা হয়েছে। আমরা বলছি যে এই পার্শিয়াল অফরোডিংটা কমাও এবং যে কাজটা আমরা করতে পারি সেই কাজটা আমাদেরকে দিয়ে করাও। দরকারে কিছু লোক তুমি নিয়োগ করো এবং সেই লোক নিয়োগের ক্ষেত্রে আমার এখানকার স্থানীয় ছেলেদেরকে অগ্রাধিকার দাও। স্থানীয় আমার রেলকর্মী ঘরের ছেলেমেয়েরা যেন এই কাজে যুক্ত হতে পারে। একটা অ্যাপ্রেন্টিস পাস করা যে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, তাদেরকে কাজের সুযোগ এখানে তৈরি করে এবং এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সারাঙ্গীন অঞ্চলে এবং গোটা ভারতীয় রেল, আপনারা জানেন ভারতবর্ষের সবচেয়ে বড় যারা নিয়োগকর্তা সে ভারতীয় রেল, অথচ সেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। আমরা ওই কারণে এই পিএনএম মিটিংয়ের মাধ্যম দিয়ে ভারতীয় রেলের সর্বোচ্চ যারা পদাধিকারী আছেন তাদের কাছে আমরা এই বার্তা দিতে চেয়েছি যে দীর্ঘ অভিজ্ঞতা আমাদের আছে, আমরা সর্বোচ্চ উৎপাদন লক্ষ্যমাত্রা রিচ করেছি। আমাদেরকে এই টার্গেট, এই আস্থা রাখা হয়েছে, এই জন্য রেল মন্ত্রণালয় সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমরা এই দাবি জানাচ্ছি যে এটা যেন বনসাই কারখানাতে রূপান্তরিত না হয়। অর্থাৎ চেহারায় একটা বড়, আসলে সেখানে অন্তঃসার শূন্য, কারখানায় শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে, স্থায়ী শ্রমিকের সংখ্যা কমছে, ঘরে ঘরে বেকারি ছেলের সংখ্যা বাড়ছে। যেন সেটা না করে স্থায়ী রেল শ্রমিকের সংখ্যা যাতে বাড়ানো হয় এবং চিত্তরঞ্জনে আভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা যেন বাড়ানো হয়, লোক নিয়োগ যেন এই সংক্রান্ত বিষয়ের সঙ্গে করানো হয়। এই দাবি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রথম যে 3টে আমাদের ডিমান্ড, এই 3টে ডিমান্ডের মধ্যে আমরা এই বিষয়টাকেই সবচেয়ে বেশি রেখেছি এবং প্রশাসনের কাছে সেই সংক্রান্ত বিষয়ে আমাদের যে তথ্য, সেই তথ্য আমরা সেই অনুযায়ী তুলে ধরেছি। যে কত সেল তুমি এখানে বানাবে বলো, কত ট্র্যাকশন মোটর তুমি এখানে বানাবে বলো। আপনারা ভাবুন, একটা ইঞ্জিনে যদি 6টা ট্র্যাকশন মোটর লাগে, তাহলে 777টা ইঞ্জিন বানাতে ইন্টু 6, তাহলে অত ট্র্যাকশন মোটর এখানে তৈরি হওয়া উচিত। অথচ এখানে আমাদের এই বছরের আভ্যন্তরীণ উৎপাদন লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে 1600 ট্র্যাকশন মোটর। কেন? গত বছরে ছিল 1900 ট্র্যাকশন মোটর বানানোর জায়গা। গত বছর প্রোডাকশন কম ছিল, এবছর প্রোডাকশন ভালো, অথচ আভ্যন্তরীণ যে ট্র্যাকশন মোটর উৎপাদনের যে আমার ক্যাপাবিলিটিটাকে ব্যবহার করা হচ্ছে। আমরা ডিমান্ড করেছি এইগুলোকে আমাদেরকে বাড়াতে হয়। আমাদের হেড স্ট্রোক, বোলস্টার, বগি ফ্রেম, যেখানে যেখানে আমরা যা যা বানাই সেগুলোকে বানাতে হয়। আমাদের স্টিল ফান্ডের মতো একটা গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট ছিল, সেই ডিপার্টমেন্টকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বলছিলাম যে ওই স্টিল ফান্ডেরই তুমি উৎপাদন বাড়িয়ে সেটাকেও রক্ষা করো। একই সঙ্গে এখানে ইনসেন্টিভ যে সিস্টেম আছে,
সেই ইনসেন্টিভ সিস্টেমে 70% ইনসেন্টিভ একজন কর্মী সর্বোচ্চ আর্ন করতে পারে। আমরা বলছি তুমি আমার কাছ থেকে যখন এত অধিক উৎপাদন নিচ্ছ তখন তুমি এই ইনসেন্টিভের রেটও হচ্ছে বৃদ্ধি করো। আমি অধিক কাজের জন্য আমার কর্মীরা যেন অধিক ইনসেন্টিভ পায়, আমরা সেই ডিমান্ড হচ্ছে করেছি। আমরা ডিমান্ড করেছি যে ডানকুনি, তুমি বলছো যে সিএলডব্লিউ অ্যান্সিলারি ইউনিট, তাহলে ডানকুনির শ্রমিক কর্মচারীরা কেন ইনসেন্টিভের আওতায় আসবে? তারাও তো সেখানে উৎপাদন করছে, তাহলে তাদেরকে কেন ইনসেন্টিভে ওখানে হচ্ছে কাজে যুক্ত করা হচ্ছে? ডানকুনি কলকাতার ওরকম একটা জায়গাতে থাকা, ওখানে নিশ্চয়ই আমরা বুঝি যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেখানে মানুষের জীবনযাত্রা তার খরচ হচ্ছে অনেক বেশি। অথচ ডানকুনিতে ওখানে যারা কোয়ার্টারের অ্যাভেলেবিলিটি নেই, খুব কম সংখ্যায় কোয়ার্টার রয়েছে, শ্রমিকরা আমাদের যারা ওই অঞ্চলে থাকে তাদের যাতায়াত এবং অন্যান্য যা থাকার যে খরচ, সেই খরচ অনুযায়ী ফার্স্ট ক্লাস সিটি যে এইচআরএ এবং অন্যান্য যে বেনিফিট পাওয়া উচিত সেই বেনিফিট তারা পাচ্ছে না। এটা আমরা ডিমান্ড করেছি, এটা ইমিডিয়েট হচ্ছে ব্যবস্থা করতে হবে। কোনো রাজনৈতিক কারণ যদি এর পেছনে থেকে থাকে তাহলে আমরা বলবো যে সব কিছু উঠে উঠে মানুষের স্বার্থে এবং এখানকার শ্রমিক কর্মচারীর কথা মাথায় রেখে রেল প্রশাসনের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এটা না হলে ওখানকার শ্রমিক কর্মচারীরা যেরকমভাবে ক্ষুব্ধ, এবং আমরাও এই ডিমান্ড করেছি যে ইমিডিয়েট এক্ষেত্রে তোমাদের সরাসরি ইনক্রিমেন্ট এটার ক্ষেত্রে তোমাদের অংশগ্রহণ করার দরকার। এনপিএস ওপিএস এর ইস্যু আপনারা জানেন যে এনপিএস থেকে ইউপিএস এ এই নির্বাচনের আগে ইউপিএস নামক একটা স্কিম হচ্ছে নিয়ে আসা হয়েছে এবং জুন মাসের মধ্যে যারা এনপিএস হোল্ডার তাদেরকে ওখানে নিয়ে যেতে বলা হয়েছে। আমরা দাবি করেছি যে অবিলম্বে ইউপিএস নয়, সকল রেল কর্মচারীদেরকে ওপিএস এর আওতায় আনতে হবে। আপনারা জানেন যে ইউপিএস আনার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করেছে। তখন গোটা দেশের শ্রমিক কর্মচারীরা যখন এনপিএস এর বিরোধিতা, শ্রমিক কর্মচারীরা যখন এর জন্য প্রয়োজনে স্ট্রাইকে যেতে প্রস্তুত, সেই সময় দাঁড়িয়ে ইউপিএস এর সমর্থন করে কেউ কেউ তার কিছু হচ্ছে বক্তব্য তারা হচ্ছে রেখে দিয়ে এসেছিল। এবং যে মিটিং হয় সেই মিটিংয়ে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সেখানে গিয়ে হচ্ছে তাকে সম্মতি জানিয়ে আসা হয় যে এনপিএস এর চাইতে ইউপিএস ভালো। আমরা বলছি সোজাসুজিভাবে শ্রমিক কর্মচারীদের সঙ্গে এটা গদ্দারি করা হয়েছে। যারা ৭৪ সালের রেল স্ট্রাইকের যারা গদ্দার, যারা সেদিন শ্রমিক কর্মচারীর সঙ্গে আন্দোলনে যারা বিমুখতা করেছিল, যারা সেদিনকেও শ্রমিক কর্মচারীর আন্দোলনকে পেছনের থেকে হচ্ছে যারা চাকু মেরেছিল, সেই রাজনৈতিক দলের যারা অনুগামী তারা এই ট্রেড ইউনিয়নের অভ্যন্তরে দাঁড়িয়ে আজও এনপিএস এর শেয়ার হোল্ডার যে যারা এনপিএস এর শ্রমিক কর্মচারী যারা আছে তাদের সঙ্গে সোজাসুজি গদ্দারি করেছে এবারও, এবং তারা ইউপিএস এর পক্ষে তারা হচ্ছে সাইন করে দিয়ে এসে এখানে অন্যতর ভিন্নতর কিছু কথা, ভিন্নতর কিছু বক্তব্য মানুষের কাছে তুলে ধরে আজকেও তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা বলছি যে এদের আসল স্বরূপ উন্মোচিত হয়ে গেছে ইউপিএস এর ঘোষণা করার সঙ্গে সঙ্গে। আমরা শ্রমিক কর্মচারীদের প্রতিনিধিদের পক্ষ থেকে বলতে চাই যে এনপিএস হোল্ডাররা কেউ ইউপিএস চাইছে না, তারা সকলে অবিলম্বে ওল্ড পেনশন স্কিম, যেটা পুরনো পেনশন স্কিম, সেই পেনশন স্কিমে সবাই ফেরত যেতে চাইছে। এবং আমরা চাই অবিলম্বে এ সংক্রান্ত বিষয়ে শ্রমিক কর্মচারীদের যে ভাবনা, সেই ভাবনা রেল বোর্ডে হচ্ছে পৌঁছানো হচ্ছে খুব জরুরি, এবং এটা আমাদের অতি অবশ্যই সরকারকেও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে খুব জরুরি। আমাদের রেল কর্মীরা এক্ষেত্রে কেউ এটার জন্য হচ্ছে তারা খুশি নয়, তারা এটা ফিরিয়ে যেতে চাইছে। এবং অ্যাক্ট অ্যাপ্রেন্টিস যারা ১/১/২০০৪-এর আগে যারা অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ যারা কমপ্লিট করেছিল তাদের রিক্রুটমেন্ট হয়েছে কারো কারো হয়তো ১/১/২০০৪-এর পরে, কিন্তু তাদের প্যানেলের মধ্যে কেউ কেউ ১/১/২০০৪-এর আগে তারা হচ্ছে জয়েন করেছে, বয়সীদের কেউ কেউ ১/১/২০০৪-এর আগে জয়েন করেছে, বাকিদেরকে হচ্ছে নেওয়া যায়নি হয়তো। আমরা বলেছি তাদের সকলকে যে হাইকোর্টে আমাদের যে এই মুহূর্তে সরকারের যে নির্দেশ, সেই নির্দেশ মতো সকলকে ওপিএস এর হচ্ছে প্যাটার্নে, ওপিএস এর আন্ডারে তাদের সকলকে নিয়ে আসার দাবি আমরা হচ্ছে জানিয়েছি। একই সঙ্গে আরো বহু ইস্যু, আপগ্রেডেশন এবং অন্যান্য আরো বহু ইস্যু আছে, যে ইস্যুগুলো মোট 20টা ইস্যু। হসপিটালের ডেভেলপমেন্ট, টাউনশিপের ডেভেলপমেন্ট, এগুলোর কথা আমরা হচ্ছে বলেছি। এই অঞ্চলটাতে আপনারা জানেন যে চিত্তরঞ্জন একমাত্র অর্গানাইজড একটা ইন্ডাস্ট্রি যারা বেঁচে আছে।
এই অঞ্চলে যারা বসবাস করে তাদের সকলে হসপিটাল পরিষেবার একমাত্র জায়গা হচ্ছে চিত্তরঞ্জন কস্তুরবা গান্ধী হসপিটাল। তাহলে সেই কস্তুরবা গান্ধী হসপিটালে আরও ডেভেলপমেন্ট কেন হবে? কেন সেখানে স্থায়ী ডাক্তার আরও হচ্ছে বেশি করে রিক্রুটমেন্ট হবে না? সেখানে কেন আরও বেশি স্পেশালিস্ট ডক্টর আনা হবে না? এখনো পর্যন্ত সার্জিক্যালের কোনো স্পেশালিস্ট ডক্টর নেই। আমাদের সার্জিক্যালের রয়েছে, অর্থোপেডিকের কোনো স্পেশালিস্ট ডাক্তার আমার এখানে নেই। আমার এখানে এখনো সেই অর্থে আরও অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গাগুলোতে স্পেশালিস্ট ডাক্তার আনা হচ্ছে খুবই জরুরি। এবং শুধু ডাক্তার আনলে তো হবে না, ডাক্তারের সঙ্গে আধুনিক মেশিনপত্র। আজকে একটা সিটি স্ক্যানের করবার জন্য আমাদেরকে বাইরে ছুটে যেতে হয়। কেন কেন আমার এই হসপিটালে হচ্ছে সিটি স্ক্যানের হচ্ছে ব্যবস্থা করা যাবে? ডায়ালিসিস করার একটা ব্যবস্থা আমাদেরই দাবিতে। সিএলডব্লিউ লেবার ইউনিয়নের প্রথম থেকে এই দাবি ছিল, স্টাফ কাউন্সিলেও বহুবার আমরা এই দাবি তুলেছিলাম। সেই দাবি মতো এখানে আপনারা জানেন যে ডায়ালিসিস সেন্টার এখানে চালু হয়েছে। আজকে সেই ডায়ালিসিস সেন্টারের সুযোগ সুবিধা শুধুমাত্র 74 সালে রেল ধর্মঘটের গদ্দাররা যদি নেয়, আমাদের সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। এটা সকলের জন্য হচ্ছে এই সুযোগ সুবিধায় হচ্ছে সকলের অংশগ্রহণ থাকা উচিত আমরা মনে করি। শুধু রেল কর্মী না, এই অঞ্চলে যারা আশেপাশে যারা মানুষ যারা আছে তাদেরও তাতে এই অংশগ্রহণে তারা সুযোগ সুবিধা পায়। সেই ধরনের আধুনিক যন্ত্রপাতি, সিটি স্ক্যান এবং অন্যান্য যে হচ্ছে ব্যবস্থা, আমাদের প্যাথ ল্যাব, যেটা আমাদের প্যাথোলজিক্যাল ল্যাব ইত্যাদি ডেভেলপমেন্ট আমরা এটা হচ্ছে বলেছি। ডাক্তারদের সকলের অ্যাভেলেবিলিটি করা খুব জরুরি এবং কোন ডাক্তার কখন থাকবেন তার একটা ডিসপ্লে বোর্ড করে হচ্ছে টানিয়ে রাখা জরুরি। প্রত্যেকটা ডাক্তারের হচ্ছে নিজস্ব চেম্বার থাকা জরুরি। আমরা এই সমস্ত ডিমান্ড আমরা হচ্ছে করেছি এবং এর সঙ্গেও আরও অনেকগুলো হচ্ছে বিষয়, বিশেষত টেন্ডার প্রসিডিওর নিয়ে সিএলডব্লিউতে প্রচুর সমস্যা আছে এবং এই টেন্ডার প্রসিডিওরের মধ্যে অনেক রকমের প্রশ্ন রয়েছে। আমাদের ইঞ্জিনের দাম নিয়ে বারে বারে বলা হয় যে আমাদের ইঞ্জিনের দাম নাকি এবং যে মেটেরিয়াল আমরা এখানে বানাই তার হচ্ছে কস্ট নাকি বেশি। আমাদের এই নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমরা সেগুলো হচ্ছে আমরা সেদিনকে এই আমাদের যে পয়েন্ট, সে পয়েন্টের মধ্যে উত্থাপন করেছি। আমরা সেটা বলেছি যে এটাও হচ্ছে সঠিক হিসাব নয়। যে ডিজাইন ড্রয়িং আমরা তৈরি করেছি, যে ডিজাইন ড্রয়িংকে আমরা ডেভেলপ করেছি, সেই ডিজাইন ড্রয়িংকে কেউ নকল করে, কেউ ন্যূনতম শ্রমিক নিয়মকে, শ্রম আইনকে না মেনে যারা মেটেরিয়াল সাপ্লাই করে, আজকে তাদের কস্টের সাথে আমাদের কস্টকে হচ্ছে মিলিয়ে দেওয়া হচ্ছে। এই ডিজাইন ড্রয়িং তারা পেল কোথা থেকে? যে প্যানেল তারা তৈরি করে আছে ইঞ্জিনের সাপ্লাই করছে, এই প্যানেল তারা হচ্ছে বানালো কোথা থেকে? যদি এটাকে আমরা সাকসেস না করতাম, যদি এটাকে আমরা ডেভেলপ না করতাম, তাহলে যা যা ডেভেলপমেন্ট আমরা এখানে করেছি সমস্ত ডেভেলপমেন্টগুলো চিত্তরঞ্জনের রেল শ্রমিক কর্মচারীরা, তার সঙ্গে রেলের আমার এখানকার অফিসাররা, তারা মিলে এই ডেভেলপমেন্টের কাজে যুক্ত হয়েছে। অথচ এই ডিজাইন ড্রয়িং এর পেটেন্ট হচ্ছে আমাদের থাকা উচিত। যারা বানাচ্ছে বিভিন্ন কোম্পানি, আমাদেরকে তার জন্য অর্থ পেইড করা উচিত, পেমেন্ট আমাদেরকে দেওয়া উচিত। বিভিন্ন কোম্পানি আজকে অলস্টম থেকে আরম্ভ করে বিভিন্ন কোম্পানি যারা ইঞ্জিন বিক্রি করছে, এই 12,000 হর্স পাওয়ার যারা ইঞ্জিন বিক্রি করছে, এই 12,000 হর্স পাওয়ারের পেটেন্ট তো আমাদের। আমরাই তো প্রথম হচ্ছে গোটা পৃথিবীর বুকে করে দেখিয়েছি যে 12,000 হর্স পাওয়ার ইঞ্জিন হওয়া সম্ভব। তাহলে সেই পেটেন্টের দাবি আমরা কেন করবো না? কেন তার জন্য আমাদেরকে হচ্ছে কোম্পানি যারা বানাচ্ছে তারা আমাদেরকে কেন অর্থ দেবে না? এই টাকা তো আমাদের সরকারের রেভিনিউ। আজকে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিকে অনেক রকমের উৎসাহ দিচ্ছি, অথচ সরকারি প্রতিষ্ঠান যারা এই আধুনিক এই ইঞ্জিন উৎপাদন করে দেখাতে পারে, যারা এই জিনিসকে ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর বুকে প্রথম করে দেখাতে পারে, আজকে তাদেরকে কেন উৎসাহিত করা হবে না? সরকার কেন এই ক্ষেত্রে বা আমার রেল মন্ত্রক এক্ষেত্রে কেন তার অন্য ভূমিকা পালনের জায়গায় যাবে না? আমরা এই কথা হচ্ছে এবারে আমরা তুলে ধরেছি। আমরা একসঙ্গে মিনিমাম ওয়েজের কথা বলেছি। আমি যে কথা দিয়ে বলেছিলাম, চরম শোষণ চলছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের উপরে। কন্ট্রাকচুয়াল ওয়ার্কারের নাম করে যাদেরকে নেওয়া হচ্ছে তাদের উপর চরম শোষণ চলছে, অমানবিক শোষণ চলছে। এবং যদি কেউ এক্ষেত্রে কোনো প্রতিবাদ করছে তাকে হচ্ছে বসিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলেছি যে মিনিমাম ওয়েজ এবং যে কাজ আমি করি সেই কাজ যদি অন্য একজন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার করে, তাহলে আমার যে শ্রম হয়, শ্রমের অর্থ, সেই অর্থ একজন কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে হচ্ছে দিতে হবে। যদি সেটা দেওয়া না হয় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দেশের যারা শ্রমিক কর্মচারী তাহলে তার সঙ্গে সমান হচ্ছে দৃষ্টিতে দেখা হয় না। তাহলে এই যে বৈষম্য, এই বৈষম্য কাটানোর জন্য আমরা বলেছি পিএফ এর গ্যারান্টেড হচ্ছে দেওয়ার যেটা নিয়ম, সেটা পিএফ এর গ্যারান্টি দিতে হবে। আমরা বলেছি সকল
কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে আই কার্ড দিতে হবে। এক্ষেত্রে হচ্ছে মূল সমস্যা জেনে রাখুন, এই আই কার্ড না দিয়ে প্রতিদিন হচ্ছে লেবার চেঞ্জ হতে থাকে এবং মিনিমাম যে সময় সে সময় দেওয়া হয় না, তাদের নামে হচ্ছে পিএফ এর টাকা জমা হয় না, তাদের ইএসআই এর টাকা অধিকাংশ ক্ষেত্রে জমা হয় না। এই ধরনের করাপশনগুলোতে আমরা বলেছি রেল প্রশাসনকে অ্যাজ এ প্রিন্সিপাল এমপ্লয়ার আমি এক্ষেত্রে চোখ বুজে থাকতে পারি না। অ্যাজ এ প্রিন্সিপাল এমপ্লয়ার আমার দায়িত্ব আছে, কন্ট্রাক্টর চেঞ্জ হতে পারে কিন্তু শ্রমিক চেঞ্জ হতে পারে না। এখানে ইদানিংকালে আমরা দেখছি ট্যাক্সন মোটরে সম্প্রতি এরকম ঘটনা ঘটেছে। ট্যাক্সন মোটরে যারা ওই ট্রেনিংয়ের কাজ করত, গরিব ঘরের ছেলেমেয়েরা যারা এই কাজটা করত, তাদেরকে বসিয়ে দেওয়া হলো এবং তাদেরকে কোনো বিনা কারণে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় অন্য লোকদেরকে নেওয়া হয়েছে। আমি বলছি নিশ্চিত বেকারির জ্বালা সবাই আছে, কিন্তু যারা এই কাজটা করছে তাকে আমি পেটিয়ে তার মেরে আমি অন্য লোককে কেন হচ্ছে ওখানে নিয়োগ করব? আমরা ওই জন্য বলেছি যে কন্ট্রাক্টর চেঞ্জ হতে পারে, কিন্তু কখনো কন্ট্রাক্টর চেঞ্জের সঙ্গে সঙ্গে আমি লেবারকে হচ্ছে চেঞ্জ করে দেওয়া। রেল প্রশাসনের এক্ষেত্রেও একটা নির্দিষ্ট ভূমিকা থাকা উচিত। আমরা আপনারা জানেন যে গোটা অঞ্চল জুড়ে ইভিকশনের কাজ চলছে। হ্যাঁ, এটা সরকারি নিয়মে, এটার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে, কিন্তু একজন শ্রমিক এই অঞ্চলে যারা এখানে শ্রমদান করে, যারা উৎপাদনের কাজের সঙ্গে যারা যুক্ত হয়, সেটা একটা মেশিন নয়, সে তো কোনো একটা যন্ত্র নয়, সেটা মানব। তার একটা মন আছে, তার একটা সৃষ্টিশীল কাজের তার একটা ইচ্ছা আছে এবং সেই সৃষ্টিশীল কাজ বা বিভিন্ন রকমের ডেভেলপমেন্টের কাজ, বেশ কিছু সামাজিক কাজ, এই সব কাজ করবার জন্যই চিত্তরঞ্জনের জন্মলগ্ন থেকে, এটা প্রোটেক্টেড এরিয়া, জন্মলগ্ন থেকে গড়ে উঠেছিল বিভিন্ন সোশ্যাল কালচারাল বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ক্লাব। চিত্তরঞ্জনের ব্রিটিশ জমানার পরবর্তীকালে এই কারখানার একটা ঐতিহাসিক পীঠস্থান থেকেছে। চিত্তরঞ্জনের সংস্কৃতি গোটা ভারতবর্ষের বুকে অত্যন্ত গৌরবের সংস্কৃতি। এখানকার কবিতা, এখানকার গান, এখানকার শিল্পীদের নাটক, এখানকার খেলাধুলা গোটা ভারতীয় রেলকে হচ্ছে অত্যন্ত গর্বের জায়গাতে নিয়ে গিয়ে হচ্ছে পৌঁছেছে। এখানকার শ্রমিক কর্মচারীরা সেই তার শ্রম দিয়ে শুধু ইঞ্জিন উৎপাদনের গর্ব দেখায়নি। এখানকার শ্রমিক কর্মচারীরা এই ধরনের সংস্কৃতির মাধ্যমে, চর্চার মাধ্যমে বিকল্প ভাষ্য, বিকল্প কথা গোটা দেশের সামনে, গোটা হচ্ছে আমাদের রাজ্যের সামনে উপস্থিত করেছে। সেই গৌরবোজ্জ্বল একটা জায়গা যেখানে পত্রিকা তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন বই হচ্ছে এখান থেকে আপনার পাবলিশড হয়েছে, যার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধশালী ইতিহাস। যারা এই কাজগুলো করেছিল এবং সেই কাজগুলো করবার জন্য যারা এই রেল প্রশাসনেরও একটা সময় আধিকারিকরা এক্ষেত্রে বিভিন্ন রকমভাবে সহায়তা করেছেন, সেটা আমাদের সেলফলেস সার্ভিস সোসাইটি, ব্লাড ডোনার্সের মতো অর্গানাইজেশন হতে পারে, সেটা এখানকার বিভিন্ন খেলাধুলা যারা করে তাদের মতো হতে পারে, ক্রিকেট একাডেমি হতে পারে, বিভিন্ন কালচারাল অর্গানাইজেশন হতে পারে, যারা আজও বাচ্চাদেরকে ফুটবল মাঠে নিয়ে গিয়ে খেলা শেখায়, যারা আজও বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ক্রিকেট মাঠে নিয়ে গিয়ে খেলা শেখায়। তাদের এই অর্গানাইজেশনগুলো আজকে বলা হচ্ছে যে এই অর্গানাইজেশনগুলো আর চিত্তরঞ্জন বুকে থাকতে পারবে না এবং এদেরকে বিভিন্ন নোটিশ হচ্ছে সার্ভ করা হয়েছে, বলা হচ্ছে যে এরা চিত্তরঞ্জনে অবৈধ। আমরা বলছি অত্যন্ত বিনয়ের সঙ্গে রেল প্রশাসনের কাছে আমরা বলতে চাইছি যে চিত্তরঞ্জনটা আমাদের, এই চিত্তরঞ্জনটা শুধুমাত্র বাউন্ডারি ওয়াল হচ্ছে তৈরি করার শুধু কিছু নিয়ম কানুন নয়। চিত্তরঞ্জন শুধুমাত্র কিছু রেলের আইন কানুনের দ্বারা চিত্তরঞ্জন পরিচালনা হয় না। আজকে চিত্তরঞ্জনের একটাও ইঞ্জিন উৎপাদন হতো না যদি না আমরা এই চিত্তরঞ্জনের আমাদের নিজেদেরকে যদি আমাদের নিঃশেষ করে দিয়ে যদি এর মধ্যে যদি আমরা যুক্ত না হতে পারতাম। তাহলে এই উন্নত সংস্কৃতির যে কেন্দ্র, সেই কেন্দ্র যারা গড়ে তুলেছে, সেই কেন্দ্রের যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন ক্লাব, বিভিন্ন অর্গানাইজেশনগুলো, তাদেরকে রেল প্রশাসনের আরও সাহায্য সহযোগিতা করা উচিত। চিত্তরঞ্জনে কমিউনিটি হল থাকতে পারে, চিত্তরঞ্জনে উন্নত ইনস্টিটিউট থাকতে পারে। এই ইনস্টিটিউটগুলোর সঙ্গে আমরা মনে করি যে বলসেভিক একটা প্রতিযোগিতার জায়গা তৈরি হতে পারে। আমরা এগুলোকে আমি তৈরি করেছি, রেল ইনস্টিটিউট তৈরি করেছে, সুতরাং এখানে আর কোনো কালচারাল অর্গানাইজেশন থাকতে পারবে না, শুধু সরোয়ানি থাকবে বা অন্য আর কোনো অর্গানাইজেশন থাকতে পারবে না। এই ধরনের মানসিকতা আমরা মনে করি না এটা উন্নত কোনো সাংস্কৃতিক বোধের পরিচয় দিচ্ছে। আমরা সেই কারণে আমরা আবেদন করেছি যে এই অর্গানাইজেশনগুলোকে রক্ষা করো,
এই অর্গানাইজেশনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে সেগুলো চিহ্নিত কর, তার এগেনস্টে তুমি নিশ্চিতভাবে অ্যাকশন টেকেনের জায়গায় যাও। কিন্তু যে অর্গানাইজেশনগুলো ভালো কাজ করছে, যে অর্গানাইজেশনগুলো দীর্ঘদিন ধরে চিত্তরঞ্জনকে সেবা দিয়েছে, ভারতীয় রেলকে সেবা দিয়েছে, সেই অর্গানাইজেশনকে রক্ষা করা, সেই অর্গানাইজেশনকে আরও সহায়তা করার জায়গাতে আমরা যেতে পারি কি, এবং সেই নিশ্চিতভাবে আমার দৃঢ় বিশ্বাস আমরা সেই লক্ষ্যেই এই এজেন্ডাগুলো আমরা সাবমিট করেছিলাম, এবং এই এজেন্ডাগুলো নিয়ে 4 তারিখে বিস্তারিত আলোচনা হয়েছে। অধিকাংশ এজেন্ডার ক্ষেত্রেই একটা সিদ্ধান্তের জায়গাতে পৌঁছানো গেছে। যে যে বিষয়গুলো সিদ্ধান্তের জায়গায় পৌঁছানো যায়নি সেগুলো আগামী দিনে আরও চর্চার জায়গা তারা খোলা রেখেছেন। তারা বলেছেন আগামী দিনে এগুলো নিয়েও চর্চা হবে, এবং আমরা আশা করি নিশ্চিতভাবে চিত্তরঞ্জনের শ্রমিক, কর্মচারী, মেহনতি মানুষের সাথে সিএলডব্লিউ লেবার ইউনিয়নের এক গৌরবের ইতিহাস আছে। আমাদের ইতিহাস গদ্দারির ইতিহাস নয়, আমাদের ইতিহাস নিজেদেরকে বিক্রি করে দেওয়ার ইতিহাস নয়, আমাদের ইতিহাস বা আজকের বর্তমান প্রজন্ম যারা দাঁড়িয়ে আছে তারা ইউনিয়নের নাম করে নিজেদেরকে ঠিকাদার হিসাবে উপস্থিত করার আমাদের ভূমিকা নেই। আমরা মানুষের কাছে আমাদের যেটা করতে পারি সেটা খোলা মনে বলি। আমরা মুখে এক কথা বলা আর পেছনে আরেক কাজ করার কথায় বিশ্বাস করি না। মানুষ আমাদেরকে নির্বাচিত করেছেন, তারা সর্বাধিক ভোটে নির্বাচিত করেছেন। আমাদের বিরুদ্ধে যে নোংরা কুৎসা, যে নোংরা অপপ্রচার, যে ভয় দেখানো, যে দাদাগিরি, যে গোটা শহর জুড়ে যা তৈরি হয়েছিল, তাকে মানুষ নস্যাৎ করেছে, তাকে মানুষ ঘৃণা করেছে। এবং আমরা মনে করি আগামী দিনে মানুষের যে বিপুল ভালোবাসার জায়গা থেকে এই নির্বাচনে আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। যারা আজকে আমাদের নামে এখনো পর্যন্ত এই অপপ্রচার এবং ঘৃণা যারা চালাচ্ছে, তারা আগামী দিনে ওই আস্থা করে তাদের ঠাঁই হবে। আমরা চাইব যে সর্বস্তরের মেহনতি মানুষের ঐক্য আজকে দিনে গড়ে তোলা প্রয়োজন। যারা নির্বাচনে আমাদেরকে ভোট দিয়েছেন, যারা নির্বাচনে আমাদের ভোট দেননি, তাদের সকলের কাজ আমরা করব। চিত্তরঞ্জনকে বিক্রি হতে দেব না। চিত্তরঞ্জন কারখানাকে রক্ষা করার শেষ রক্তবিন্দু দিয়ে একে রক্ষা করবার জন্য, এবং উন্নত চেতনা, উন্নত বোধ আজকের জেনারেশনের আছে আমরা বিশ্বাস করি। আজকে যারা নতুন প্রজন্মের সামান্য কিছু ছেলেমেয়ে যারা এই কারখানার সঙ্গে যুক্ত আছে, তাদের সাহায্য পরামর্শ নিয়ে আমরা আরও ভালোভাবে একটা রেল অ্যাডমিনিস্ট্রেশনকে সহায়তা আগামী দিনে নিশ্চিতভাবে করতে পারবো। এবং যে লড়াই করে নিজেদের অধিকার, সিএলডব্লিউ লেবার ইউনিয়ন তো লড়াই করেছিল, যারা দালালি করবে বলেছিল তারা তো একসময় আমাদের এই আন্দোলনকে ভাগবানোর জন্য রেল প্রশাসনের সহায়তা নিয়ে আমাদের উপর লাঠি চালিয়েছিল। আমাদের তো চোখ খুইয়েছি, আমরা তো রক্ত দিয়েছি, আমরা তো এখান থেকে এই দাবি তোলার জন্য ট্রান্সফার হয়েছি, আমরা তো জেলে গেছি। কিন্তু আমরা এই আত্মত্যাগের পরেও আমরা তো এদের কাছে সারেন্ডার করিনি। আজকে যারা এই সুযোগ সুবিধাটা নিতে চাইছে ব্যক্তিগত সুবিধার জন্য, ব্যক্তিগত কিছু উদ্দেশ্য সিদ্ধির জন্য, নিশ্চিতভাবে তাদেরকে মানুষ চিহ্নিত করতে পারবে। এবং আগামী দিনে সঠিক ট্রেড ইউনিয়ন আন্দোলন, সঠিক দাবি নিয়ে ইন্ডিভিজুয়াল নিজের ব্যক্তিগত সুযোগ সুবিধা নয়, সঠিক মানুষের জন্য, কারখানার জন্য, এই শহরকে রক্ষা করার জন্য, আগামী জেনারেশনকে রক্ষা করবার জন্য মানুষ নিশ্চিতভাবে সেই আদর্শকে এবং সেই লড়াইকে তারা সমর্থন করবে। আমরা এই আশা বিশ্বাস রাখি। আপনাদের মাধ্যম দিয়ে এই নির্বাচন এবং সিসিএস ইউনিয়ন সেক্রেটারি নির্বাচন এবং সিসিএস নির্বাচন, এটার পরে আপনাদের কাছে এই প্রথম আমাদের আশা, আমাদের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরা। আমরা চাইব যে বিপদ থেকে বাইরে যায়নি, নির্বাচন হয়েছে, তার মানে এই নয় যে কারখানার যে সংকট, সে সংকট আজকে মুক্ত হয়ে গেছে। এই সংকট আগামী দিনে আরও তীব্রতর হওয়ার জায়গায় যাচ্ছে। আমরা আরও বেশি ইউনাইটেড মুভমেন্ট মানুষের কাছ থেকে প্রত্যাশা করছি। সকলে মিলে যদি রুখে দাঁড়ানো যায়, তাহলে কারখানাকে রক্ষা করার লড়াইতে নিশ্চিতভাবে জয়ী হওয়া